আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করল। এসেছি তোকে নিয়ে ফিরব বলে, মনেরই পথ চিনে আয়না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া না রে না। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বুঝার উপায় নেই, তবু তানভীর গান বন্ধ করে দিয়েছে। নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করল। এসেছি তোকে নিয়ে ফিরব বলে, মনেরই পথ চিনে আয়না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া না রে না। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলছে। বাইকের স্পিড বাড়িয়ে তো আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্বরে গান ধরল। অনেকটা পথ দুভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানা বাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘসহ বাকি কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখেই মেঘ আহ্লাদে কণ্ঠে ডাকল, ভাইয়া। আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি, নিষ্ঠুর কথাকার। মেঘ হেসে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে এসছে তানভীর, সেগুলোই সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পিছন ফিরে দেখল আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আবির ভাইকে বলার পরও আসলো না, ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে, কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করেছে। মেঘ অকস্মাৎ পেছন ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে খানিকক্ষণ পরখ করল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘ বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলো পাথাড়ি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানু বাড়িতে বাধা দেয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা খালামণি নানা নানু আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এই কয়দিন খেয়ে না খেয়ে ছুটোছুটি করেছে। আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর 2 মামি নাস্তা নিয়ে এসছেন। আবির তানভীরের পছন্দমতো পিঠা আর অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন, উনি ব্যাগ গুছানোতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরও 2-1 কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানু বাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে আছে। তানভীর আশেপাশে ঘুরছে, ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্প গুজব করেছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধৌত করে খেতে বসেছে। আবিরদের উদ্দেশ্যে 2 মামি মিলে এলাহি আয়োজন করেছেন। অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলা আবির মেঘের নানু বাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারের জন্য কোনো রকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজেই সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকিও মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকা যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে। সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও হয়েছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সেগুলোই করেছে। ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে, একবারের জন্য ওদের সামনে আসছে না। তানভীর, আবির আর অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি আবেগে বেশি খেয়ে ফেলো না আবার? আবির আড়া চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের মুখে রহস্যময় হাসি।
আবির ঘুটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজে হাতে রান্না করেছে। আবির ভ্রু উঁচু করে ওষ্ঠ বাঁকে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি এসে বলল, এভাবে আমায় না দেখে আমার বনুটাকে দেখলেও তো পারো। আবির গলা খাকারে দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি, তোর বোন ব্যতীত কোনো দিকেই তাকাবো না। তানভীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও হাসলো। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খানও বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে এসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু কি বলছিল মনে নাই, আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। কেন? আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বুর আমাদের নিয়ে টেনশন হয়, তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সঙ্গে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবু আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বনু বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নাই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রু কুচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমি তোকে দিচ্ছি, কিছু হবে না তোর। মেঘ রাগে পুষতে পুষতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দিবে না বোন। তুই কি চাস আমার এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘ রাগে কটকট করে বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখ বিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব, নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারো উপর রাগ উঠে তাহলে এত সহজে রাগ কমে না, কথা বললেও রাগে কটকট করতে করতেই বলে। বড় হয়েছে ঠিকই, এখনো আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোড়াজুড়িতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠ আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করে টাকা পরিশোধ করলো। বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনো রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারো ওপর কোনো রাগ নেই, তা তোর চোখেই ভাসতেছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসল, কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যাই তাহলে কি করবি? বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি সত্যি তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই 2 আঙ্গুলে মেঘের থুতনি উঠালো। আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউড়ে ওঠে। সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, তাকা। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রুযুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কি জানা বলতে চাচ্ছে। চোখের ভাষা বুঝার সাধ্যি ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির গভীরতা প্রখর, তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায়ই খেয়াল করে। মেঘ তাকালে, চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর। অষ্টাদশীর আখি জোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করল, আই এম সরি মেঘ, দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও 2 বার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে।
তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি, যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ, শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জলজল করা তীব্র অনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয়ে স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপসেট, এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব স্পষ্ট। তবে কি চেয়েছিলেন তিনি, কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ঝাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙ্গুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না, তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবিরের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে আসে। তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলে না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মিম, আদি, সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোর যত্ন নেয়া, ভার্সিটি, ক্লাস, বন্ধুদের সঙ্গে গল্প, সব নিয়েই ব্যস্ত থাকে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমেদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজই আবির করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথাই তেমন সাড়া দেয় না। সবার সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথায় মেঘের মাথায় সর্বক্ষণ মাথায় ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনোদিনও উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না এইসব বিষয়ে, ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলতে, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবেই আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। এক কাজ 2-3 বার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিহা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় এসেছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফা কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে, আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আরই তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না, কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না। 10-15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুটে লেখা, ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য হয়ে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি, সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল। প্রতিটি চিরকুটি লেখা, আই এম সরি মেঘ, প্লিজ ফরগিভ মি, সরি, আই ফিল রিগ্রেট অ্যান্ড গিল্ট। এর মতো অসংখ্য বাক্যের চিরকুটে সম্পূর্ণ ছাদ, ছাদের গাছের ডাল, পাতা রঙিন হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটে আছে।
প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যন্ত রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেয় পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরকরণেও সক্ষম। তবে আপনার চড়ুইও কম না। আপনি সবসময় কৌশল আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয় যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে নুনে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথা ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবিরকার কাদম্বিনী রাগ ভাঙাতে ব্যর্থ ভেবেই আকাশের মতো কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে, মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতে 9 বছর আগে স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরেই বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না, সামান্য উইশটুকুও কেউ করে না, তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমেদ খান অফিসে চাপ নেই বলে যেতে নিষেধ করেন। এর জন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে, ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজার কলিং বেলের শব্দ হতেই আবিরকে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন, এখানে মাহাদিবা খান নামের কেউ আছেন? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? ওনার নামে পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহাদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের উপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পার্সেল কে পাঠাইছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। পার্সেল কে পাঠাইছে না বললে পার্সেল দিব না। হাজব তো, আমি জানি না কে পাঠাইছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই বলেই পার্সেল নিয়ে আবির চলে গেছে। মেঘ আহামকের মতো চেয়ে আছে। মনে মনে বিড়বিড় করে বলছে, নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দেবে না। এমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞেস করে মিনহাজ বলেছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যে কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পর পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসল। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলছে, সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমেই বসেছিল। আলিমা খানকে বলেই মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতেও পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকে নীরবে ভেঙচি কাটল। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয় উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানাবড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে। কিছু ভাবার বা বলার আগেই আচমকা কেউ মেঘের দুচোখ চেপে ধরে। মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করে উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তেই মেঘ পেছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যাও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে বলল, থ্যাংক ইউ বেবি। এবার মিনহাজ, তামিম, মিষ্টিরা সমস্বরে বলে উঠল,
হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তাও আবার এত ঝাঁকজমকভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। মেঘ সেসব গিফট টেবিলের উপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদু স্বরে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর, দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2-3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করল। মেঘ নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। অকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপ্পি, আইরিনরা সবাই আসছে। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। প্রায় 10-15 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কানবি? মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞেস করল, এত আয়োজন তুমি করেছ? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে, আশেপাশে চোখ বুলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শুলায়, উনি কোথায়? জানি না, উনি আসবেন না বোধহয় না। মেঘ এবার তপ্ত সরে বলল, কেন? তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই? তাহলে এইসব করেছেন কেন? তুই ভাইয়ার জন্মদিন করেছিলি, তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছেন। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখানে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না, এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বন্যা হা হয়ে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার ওপর অধিকার দেখাচ্ছেন। মিনহাজ তামিম শুধু মুখ চাওয়াচাওয়ি করছে। তানভীরের সামনে মেঘের আলাদাভাবে কিছু বলার সাহস ওদের নেই। মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে, বন্যাকেও ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের উপর সানগ্লাস ঝোলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখেই মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। বন্যা, মিনহাজ তামিমও হাঁ হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের গেট আপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপ্পির থেকে শুরু করে আবির, তানভীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকাচ্ছে। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ এক এক করে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জল করছে ডায়মন্ডের আংটি, তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এইভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না, আমি আংটি পরালে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকড়ি দিয়ে টেবিলের উপর বক্স রেখে আংটি নিয়ে নিজেই নিজের অনামিকা আঙুলে ঢুটালো। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পড়েছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতাও তাদের নেই। মেঘের জন্মদিনে ছোটখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। বাসায় বসেই সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মেনহাজদের বলার, এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যাও তানভীরের কথা মতো সবাইকে বলেছে। ফুপ্পিদের আবিরই জানিয়েছে। মেনহাজ আর তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্যই আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে।
সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়। খাওয়া দাওয়া শেষে ফুপ্পিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথ শিশুদের খাওয়া শেষে আবির নিজে এগিয়ে দিতে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানভীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পর পর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানভীরের কানে যাচ্ছে। তামিম দুই একটা কথা বললেও মিনহাজ তেমন কথাই বলছে না। দুই একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চকাচকি হয়েছে। তানভীরের গুরু গম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখেই মিনহাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটা ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষরই এম, সেই সুবাদে মিনহাজ এটা এনেছে। মেঘ তেমন কিছু না ভেবলেও মিনহাজ নিজের কথায় ভাববে, কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকে মিনহাজ সিটিয়ে আছে। আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেয়া ডায়মন্ডের আংটি, তানভীরের দেয়া গোল্ডের ব্রেসলেট, ফুপ্পিদের দেয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানভী কিছুক্ষণ পর নরম সুরে বলল, তোমরা আর কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিরা সকলের সমস্বরে বলল, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসল, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জেস গাউন পরেছে, সাথে গর্জেস গোল্ডেন হিজাব, ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না। আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। বন্যা আসার পর থেকে তানভীর একটু পরপর আর চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না, আবার না তাকেও থাকতে পারছিল না। তানভীরের ভূকম্প এখন অনেকটাই কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায়া জর্জরিত তানভীরের অন্তরতম অঞ্চল। তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোলপাড় চালাচ্ছে। তবু তানভীর সবকিছু উপেক্ষা করে মায়াভরা সেই গভীর কুয়েতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির আসছে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধালো, তোমরা কি যেতে পারবে? তামিম উপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠ বলল, আড্ডা দেয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুচকালো। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবার মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে। আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনল কিনা তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানভীরের কিছুটা পিছনেই আবির, আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পেছনে বন্যারা। সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতা স্টোন আটকে গেছে। ড্রেসের টান পড়তে মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে। সেই সঙ্গে মুখ দিয়ে অকস্মাৎ বেরিয়ে আসে উফ শব্দটা। আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে দীর্ঘ 2 কদম এগিয়ে এসে মেঘের 2 কাঁধে ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে, তোর কি হয়েছে? কোথায় ব্যথা পাইছিস? বন্যা, মিষ্টি, মিনহাজ সবই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবিরও নিজে বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতায় সুতা আটকেছে। এর মধ্যেই বন্যা এগিয়েছে, মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতা সহ মেঘের পা আবিরের হাঁটুর উপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা উপরে উঠানোতে মেঘও কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাজ, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতা থেকে মেঘের ড্রেসের সুতা খুলে দিচ্ছে। তানভীর এতক্ষণে পেছন ফিরে তাকালো। সহসা উচ্চস্বরে বলল, কি হয়েছে বনু? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। আবির মেঘের পান নামিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো, শুধু সুতায় আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছ? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পাইনি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলেই মাথায় লাগত। বন্যা অবাক চোখে আবিরকেই দেখছে। বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না। মেঘের হাতের পার্স, ফোন, আবিরে দিয়ে আংটির খালি বক্স আবির নিজের হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠে হাঁটিস। মেঘও আবিরের কথা মতো 2 হাতে ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবির সামনের দিকে থাকলো, দৃষ্টি তার পেছনে।
মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তামিম চোখের ইশারায় প্রশ্ন করল, মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়ার কথা তোর, অথচ তুই বুঝার আগে আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে। মিনহাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু গোটালো। তামিমের কথাটা তার ভালো লাগেনি, তাই বুঝালো। নিচে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসি। আবির যেতেই বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই এম শকড। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে লাজুক হাসল। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ের উপর সন্দেহ হচ্ছে, তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না, কারণ ওনার আচরণ কেমন জানি, একদম অদ্ভুত। এই যে দেখলি, এত যত্ন নিচ্ছে, একটু পরেই দেখা যাবে রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক, এত ভাবিস না, দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভ্রু কুঁচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বহুরূপী মানে বুঝতে হবে না বেবি। আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দিব। উনি আমার আমারই, উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলব, তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব, তবু ওনাকেই আমার লাগবে। বন্যা হাসতে হাসতে বলল, তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না? কেন দিব না? তুই আমার একমাত্র বেস্টু বলে কথা। তোকেও মেরে আমাদের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হইছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগলি হয়ে গেছি। আবির ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। মুখে হাসি রেখেই বলল, আল্লাহ আমায় বাঁচাও, বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলছে। মিনহাজ মিষ্টিরা মেঘদের একটু পেছনে ছিল। বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তির স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিনহাজের রাগ আরো বেড়ে গেছে। একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানফির দুজনেই হাজির হলো। আবির তানফিরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘকে দেখে বলল, তোর পার্স গাড়িতে রেখেছি, চল এখন। মেঘ বাইকে পৌঁছাতে আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধুমাত্র মেঘের মুখে আবিরের প্রশংসা শুনে আসছে, আজ তার খানিকটা নিজের চোখেই দেখছে। মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস টিপ করে দিচ্ছে, যাতে জুতা বা বাইকে কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানভীর তামিমদের উদ্দেশ্যে বলল, তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বন্যাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যার চোখে ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে। এ অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসত। তার উপর আবিরও বলে গেছে, এখন মিষ্টিরা কিছু বললেই তানভীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছে। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছুদূর যাবার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করল, ফুচকা খাবে? না। কেন? তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলছি, পেটে জায়গা নেই। ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামল। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। আমি এখন সত্যিই ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে, যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপর যাব। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন, ঘাড় তারার সেরা, ওরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়ল না।
অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানভীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না তেমন না, কিন্তু। তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে। তারপর এত টেনশন কিসের তোমার? এমনি। আশেপাশের মানুষের ভিড়ে তানভীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালামের উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুথালো, ভাই, উনি কি ভাবি নাকি? তানভীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না? যা এখান থেকে। ছেলে দুটা সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানভীর বন্যার দিকে না তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। ও মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যার রাগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানভীরও এবার রাগে স্বরে প্রশ্ন করল, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে? তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়ছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যি কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদুস্বরে শুধালো, ছেলেগুলোর কথায় মাইন্ড করছো? না তো, এমনি চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না। রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না। চলো, আমার খেতে ইচ্ছা করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল, ঠিক আছে খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদুস্বরে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্তে কথা বলার তীব্র ইচ্ছা জেগেছিল তানভীরের মনে। তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকেই খাবার পার্সেল করে দিয়েছে। তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছে পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনার আংটিটা দিয়ে দেই? কেন? আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছেই রেখে দেন। কেন, আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামি গিফট দিয়ে আমি কি করব, আপনি যদি আমার না হন? মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। খুললে কি করবেন? সেটা এখন কেন বলবো, খুললে বুঝাবো। মেঘ ডান হাত দিয়ে একটানে আংটি খুলে হাতের তালুতে নিয়ে আবিরের সামনে ধরে বলল, এই নেন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এ আংটির প্রয়োজন নেই? না, ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্র মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমায় দিন। যেহেতু তুই পড়তে চাইস না, থাক, বাদ দে, অপছন্দের জিনিস না পড়াই ভালো। মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমি ফেলে দেয়। মেঘ তপ্ত সরে বলল, আর ফেলবো না। সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃৎস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আখিযুগো স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। অকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকা দিয়ে আবির ভাইয়ের আংটি পরানো দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, আর প্রতিবারই গা শিউরে উঠছে। রেস্টুরেন্টের ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছা জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে। কিন্তু ফুপ্পিরা, তানভীর ভাইয়া, বন্যারা সবার সামনে নিজের ম্যাচুরিটির প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছা কোনো না কোনোভাবে পূরণ হয়েই গেছে। এদিকে রুমে ঢুকেই মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এই অবস্থা দেখে প্রশ্ন করে, কিরে, তোর আবার কি হয়েছে? ভালো লাগছে না? ভালো না লাগাটাই স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস,
মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাইয়া রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মিশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানভীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড আর গোল্ডের গিফটের ভিড়ে আমাদের অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনহাজ ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখেছ? মেঘ উফ করতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগেই সব হাজির। ওদের সাথে আমাদের নিজেদের ভাবতেই পারবো না। বন্যা মধ্যবিত্ত ঘরে মেয়ে হয়ে আমায় রিজেক্ট করতে একবার ভাবেনি। আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়ব। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের উপর ক্রাশ খাইছে এ কথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিনহাজও সেই সঙ্গে বলছে, মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথা ফাটাবো, বলে দিলাম। মিনহাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা একটানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাকড়ি দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মানে? আবির ভাই আমায় আংটি পরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস, কাল আমাদের সামনে নিজের হাতে নিজে আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? উনি মাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন। ওরা কেউই বিশ্বাস করছে না। বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়াইছেন? মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে বলে, 100% সত্যি। মিনহাজ বিরক্তির স্বরে বলল, কোন হাতে পড়াইছেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পরালে বিয়ে হয় না। মেঘ ভেঙচি কেটে বলল, আমায় এত কিছু বুঝাতে হবে না, বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুরা গেছে। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? না, ভাল লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয়, ভাল লাগছে না আমার। তানভীর এক পা করে পেছাতে লাগলো। তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করে, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে 10-12 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমি পাঠাইছিলাম। কি? বলে আবির দাঁড়াতেই তানভীর দৌড়াতে শুরু করে। তানভীরের পেছনে আবিরও ছুটছে। তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ, মিম আদি বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর সোজা মেইন গেট পর্যন্ত চলে গেছে, দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানভীরের পিঠে 2-3 থাপ্পড় মেরেছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়ে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে, আল্লাহ আমি শেষ। হালিমা খান, মালিহা খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধান, এই কি হয়েছে তোদের? তানভীরকে মারতেছিস কেন? ব্যথা পাচ্ছে না? মেঘ, মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টার স্বরে বলল, আহাগো, আসছে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করেছে তার জন্য ওরে সারাদিন পেটানো দরকার। কি করেছে তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানভীর কি করছে? খুব বড় অপরাধ করে ফেলছে। মামনির করুণ স্বর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, কিরে, কি করছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ের কলিজার হাত দিছিলাম। বলেই তানভীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হইস শুধু, তোর খবর আছে। মালিহা খান সচেতন কণ্ঠে বললেন, আবির, কি হচ্ছে এসব? কিছু না। তানভীরের পেছনে লাগছিস কেন? আমি ওর পেছনে লাগি না আম্মু, ও আমার পেছনে লাগছে। আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুইকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন চায় কর। ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। বেলকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? রুমে কেন? একটু দেখা করে আসি। ভাইয়া, তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো। তানভীর হেসে চলে গেছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়তেছে। তানভীর আবারও ডাকলো, ও ভাইয়া, কি হয়েছে? আসবো? কেন? একটু আসি, আয়। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের পেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। 10-12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা, জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা, সরি, আমি ভাবছি পার্সেলের বিষয়ে ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়ে আমি ভুলতে পারি না। এত যত্ন, এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বনুতে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো। আবির হঠাৎই সিক্ত আখিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়। ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কি করি না করি নিজেই বুঝি না। তানভীর শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কয়েকদিন পরে তোমাকে রুম থেকে বের করে দিবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠোঁটে হাসি রেখেই মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভ্রু কুচকে শুধালো, আপনাদের দুই ভাইয়ের মান অভিমান খানছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনো অভিমান করিই না। মেঘ কপাল গুটিয়ে রাগী স্বরে জানালো, খুঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খুঁটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না, যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথেই অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবো না। তোর ইচ্ছা হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখ করে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পাই না। তানভীর রাশভারী কণ্ঠে বলল, হইছে, তোমার আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। দুদিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেয়া মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠাইছে? তা জেনে তোর কাজ কি? নিলে নে, না নিলে নাই। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোট ছোট গিফটে ভরা একটা বক্স ছিল। 1 সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথেও বসতে পারেনি। একে একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। সেমিনারে বন্যা আর মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাজ পিছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচামি। মেঘ মাথায় হাত বুলিয়ে পিছনে তাকাতেই মিনহাজ প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিছিস কেন? মেঘের এমনিতে মেজাজ খারাপ, তার উপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন? আর কোথা থেকে বা দিব? তুই ফেসবুকে ব্লক দিছিস। দূর, আমি ব্লক দেইনি। জ্বালাস না আমায়, এমনিতে মন ভালো না। তুই ব্লক দিছিস, বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দিব কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনহাজ। তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকেই মেঘে ব্লক লিস্টে ঢুকলো। ব্লক লিস্টে প্রথম আইডিটাই মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ, সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেওয়া? মেঘ বিরক্তি স্বরে বলল, আমি কাল ফেসবুকে ঢুকিই নেই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করল, মিনহাজ, কি হয়েছিল পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দেই, ওর মন চাইলে রিপ্লাই করে, না মন চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিছি, নেটে আসে নাই। গতকাল মজার ছালে মেসেজ দিয়েছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি,
খেয়ে এসে নেটে ঢুকতেই দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো, আমি নেটে ঢুকিও নি আর এমন কোনো মেসেজও দেখি নাই। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে নে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাল্টাইছিলি পরে? না। তাহলে তানবীর ভাইয়া? মেঘ আচমকা চটপটে স্বরে বলল, না না ভাইয়া না, আবির ভাইয়া আইডি খুলে দিছিল। বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই স্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর মৃদু হেসে বলল, মেঘরে তুই শেষ। মিনহাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিছে, মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও। মিষ্টির কথা শুনে মেঘের চোখের তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠেছে। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্র আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগল। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাচ্ছে। সহসা অন্ধব হল, উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশে ডানা মেলে উঠতে চাচ্ছে। আনন্দ সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করল তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইয়াকে খবর দে। বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুইয়ে পড়ছে। আবির ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথায় মেঘের হুঁশ ফিরে। স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকালো। বন্যা ক্ষীণস্বরে বলল, বেবি থাক, এত লজ্জা পাইতে হবে না, আমরা তো আর আবির ভাইয়া নয়। মিষ্টি বলল, মেঘ তুই ওনাকে পেলে সত্যি অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতা আর যত্ন দেখেই ক্রাশ খেয়ে ফেলছি, সেখানে তুই তো নিজে সর্বক্ষণ সবকিছু অনুভব করিস। মিনহাজ শক্ত গলায় বলে উঠল, তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই বন্যা, মেঘের ফোনটা দে, আমার আইডি আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যার থেকে নিজের ফোন নিয়ে বাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আবির ভাই নিজের হাতে ব্লক দিছেন, আমার পক্ষে আনব্লক করা দুরূহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি ডাকছিস, আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে। আর বলবো না, সম্ভব না, আমি বাসা যাব, টাটা। মেঘ খুশিতে গদগদ হয়ে সবাইরে রেখে চলে গেছে। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যি আমায় পছন্দ করেন, নাকি আমি একটু বেশিই ভাবছি। মেঘ বাসায় এসে হাত মুখ ধুয়ে নিচে আসছে। মালিহা খান সোফায় বসে কি যেন পড়তেছিলেন। মেঘকে ঘুরঘুর করতে দেখে ডাকলেন, মেঘ এদিকে আয়। বড় আম্মুর ডাক শুনে মেঘ সোফায় এসে বসতেই মালিহা খান মৃদুস্বরে বললেন, খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুরতেছিস যে? আম্মুরা কোথায়? তোরা আম্মু কাকিয়ারা শপিংয়ে গেছে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমায় নিয়ে গেল না কেন? তুই যেতিস নাকি? হ্যাঁ। আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস, আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। মেঘ মন খারাপ করে রান্নাঘরে চলে গেছে। রাস্তায় আসতে আসতে মেঘ ভাবছিল শপিংয়ে গিয়ে আবিরের জন্য নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে, কিন্তু আম্মুরা মেঘকে না বলেই চলে গেছে। মেঘ খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করেছে, কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না। কোনোভাবেই যখন ঘুম আসছিল না, তখন মেঘ ঘুটে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ, যা মেঘের মস্তিষ্কের নিউরনে অনুরণন তুলছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজর পড়ে আবিরের স্কাই ব্লু রঙের এক শার্টের দিকে। মেঘ নিঃসন্দেহে হেসে এগিয়ে গেল শার্টের কাছে। শার্টটা কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগল। আবেশে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়কে আন্দোলিত করে, তেমনি প্রিয় মানুষের গায়ের গন্ধেও তীব্র আকর্ষণ কাজ করে। মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে অকস্মাৎ জামার উপরে শার্টটা পরে নিল। আবিরের শার্ট মেঘের গায়ে অনেকটা পাঞ্জাবির মতো লাগছে, যেমন মোটা তেমনি লম্বা। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতে লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে 2 আঙুল ফাঁক করে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে 2 হাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে। 2 হাতে শার্টের কালার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল। চোখে ভাসছে গত 9 মাসে আবিরের সঙ্গে কাটানো একের পর এক অপরূপ মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে বাসায় আসছে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশপাশে তাকিয়ে সম্পূর্ণ রুম ভালোভাবে নিরীক্ষণ করল। ব্যাগটা রেখে কয়েক মুহূর্ত প্রখর নেত্রে রইল প্রেয়সী খুইমিখে। ঘুমের মধ্যেও মেঘের ঠোঁটের কোণে হাসিই লেগে আছে।
মেঘের পরনে নিজের শার্ট দেখে মুচকি হাসল আবির। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের ঘুমন্ত চেহারায়। অনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়েও দেখল মেঘ ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভেতর অস্থিরতা, মস্তিষ্কে বিচরণ করছে নানা রং বেরঙের প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদের মুখবিবরে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবিরের প্রেয়সী যখন এখনো অবুঝ। আবির ঠোঁটে হাসি রেখে মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তেই পানির ছিটা মেঘের চোখে মুখে পড়ে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুচকাল, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করল। মিমরা এখনো ফিরে নেই। মালিহা খান নিজের রুমে। আবির আবার রুমে আসছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তাও তো আছে। হুট করে কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবিরের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথার কাছে বসে মেঘের চুলে আলতোভাবে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ ঘুমে বিভোর হয়ে আছে। আবির পুনরায় ডাকল, মেঘ। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তেই আশপাশে চোখ ঘোরালো। এটা আবিরের রুম বুঝতে পেরেই তাড়াহুড়ো করে উঠে বসল। আবিরের বিছানায় ঘুমিয়ে পড়েছি ভেবেই লজ্জায় মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না। মেঘের আকাশচুম্বী লজ্জা দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করল, রাগ উঠতেই লজ্জা কোথায় হারায় যায়। মেয়ে উঠে চলে যেতে নিলে আবির মেঘের বাহু চেপে ধরেন। সদ্য ঘুম ভাঙায় মেঘ কথাও বলতে পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসবের মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতেই রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। ভয় আর লজ্জায় মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়েছে গলায়। কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতা বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছেন। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। ব্যালকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবিরের রুমের দরজা পর্যন্ত এসে শার্ট বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবির ঠোঁটে হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই মিমরা শপিং করে বাসায় আসছে। এসেই মেঘকে ডাক শুরু করল। মেঘের জন্য জুতা, 3 পিস আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখিয়ে বলল, ওইটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিং ব্যাগটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বললেন, আবির আর তানভীরের জন্য শার্ট আছে এটাতে। মেঘ গম্ভীর গলায় বলল, পাঞ্জাবি আনোনি? পাঞ্জাবি তেমন ভালো লাগেনি, তাই আনিনি। ওহ। হালিমা খান আদিকে পাঠালেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতেই মেঘ লজ্জায় মিমের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। আকলিমা খান আবিরকে 2টা শার্ট দিয়ে বললেন, দেখো পছন্দ হয় কিনা। আবির দাঁত বের করে হাসল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলছি? তা বলো নেই, কিন্তু খুব ভালো লাগছে সেটাও কখনো বলো না। তুমি এত বছর বাইরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি। আবির কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। আবির নীরব দর্শকের মতো সব দেখল, আর মেঘ মিমের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির যতক্ষণ নিচে ছিল মেঘ সামনেই আসেনি। আবির শার্ট নিয়ে চলে যেতেই মেঘ আবার সোফায় বসে শুধালো, আম্মু, তোমরা আবার শপিংয়ে যাবে কবে? জানি না। কেন মা? আমিও শপিংয়ে যেতাম। তোর ড্রেস পছন্দ হয়নি? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব, তখন গেলে হবে? না, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে তানভীর না হয় আবিরের সময় চলে যাস। আবিরের মধ্যে রুমে শার্ট 2টা রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যেতে বলছে? ওর নাকি কি শপিং করতে হবে, তাই বলছিলাম তুই না হয় তানভীরকে নিয়ে যাস। এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, ওনাদের নিয়ে শপিংয়ে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাহিরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে, বলে আবির চয়ে গেছে। মেঘ রুমে যেতেই দেখল ফোনে মিনহাজ একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতে মিনহাজ বলল, তুই কি আমায় আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে ফোন নাম্বারও ব্লক করে দিব বলে দিলাম। থ্রেড দিচ্ছিস মেঘ? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবির আজ রাসেল, রাকিব আর লিমনের সাথে দেখা করতে আসছে। ওরা 3জনই সিগারেট খাচ্ছিল। আবির আসতেই লিমন একটা সিগারেট আবিরের দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করছিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটার আরও এগিয়ে বলল, আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নে খা। আমি সত্যি খাই না। কবে থেকে? অনেক দিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কার জন্যে সিগারেট খাওয়া শুরু করছিলি? যার ধরেছিলাম তার জন্যই ছেড়েছি।
সমস্যা আছে কোনো? না, একদমই না। রাকিব শুধালো, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। লিমন কাপা কাপা কণ্ঠে বলল, তোর এত পরিবর্তনের রহস্য কি? আবির গম্ভীর গলায় বলে, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রিয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করতে নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, মেঘের কথা বাসায় জানাবি না? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরে এসেছেন। এ অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেইল নাম শুনলেই আগুনে ঘি ঢালার মতো চেতবেন। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে না হইতাম, আরেকটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছু হতে হতো না। রাকিব করুণ স্বরে শুধালো, ফুপ্পুর বিষয়ে বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্তি নিয়ে বলল, এখনো কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচ্চুকে ইনডাইরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিক থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কিভাবে কি করবি? আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বরাবরের মতো আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতেই দেখল আলী আহমেদ খান সোফায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। তোমার ফুপ্পুর বিষয়ে কিছু ভেবেছ? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাবব? তোমার ফুপ্পুর বিষয়ে তুমি ভাববে না? এ বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, ঠিক আছে, রুমে যাও তুমি। আজ মেঘ ভার্সিটিতে আসতেই মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কিরে মেঘ, আবির ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলবো? মিনহাজকে ব্লক করার কারণ জিজ্ঞেস করিসনি? মেঘ আমতামতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানতেও পারবি না। মেঘ হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করল, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, ওনাকে ভুলে যাবি। মেঘ ভ্রু কুচকে কঠিন স্বরে বলল, তোরে ভুলে যাব? দূর হ হারামি। মিনহাজ অভিভূতের ন্যায় নিষ্পলক মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান দিতে পারি। বন্যা শক্ত কণ্ঠে বলল, কিসের প্ল্যান? মিনহাজ ধীরে স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলেছে। মিষ্টিরা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টিদের উত্তেজনা দেখে মেঘও মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বন্যা কোনোভাবেই রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি, মিনহাজ আর তামিমের কথা শুনতে শুনতে বন্যার কথা মেঘ পাত্তাই দিচ্ছে না। রাতে খাবার টেবিলে বড়দের খাওয়া শেষে আবির, তানভীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানভীর উঠে যেতেই মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু? মেঘ বিড়বিড় করে বলল, আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে। মেঘ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে। তোকে ছবি দেখাবো নে, খেয়ে রুমে আসিস। মিম আচ্ছা বলে চোখ তুলতেই নজর পড়ে আবিরের দিকে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ সেই দৃশ্য দেখে টেবিলের নিচ দিয়ে মেঘকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলছে। মেঘ মিমের কথাই তেমন পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব বলে, তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাব না, ঠিক আছে? ভয়ে মিমের কণ্ঠ ভিজে এলো। দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে যাব, এখন চুপ করো তুমি। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নামের প্রথম অক্ষরও এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি রে, খাবার শেষ না করে উঠে পড়লি যে? খেতে ইচ্ছে করছে না কেন? কি হয়েছে তোর? কিছু না। আবির রাগে ফুসতে ফুসতে রুমে চলে গেছে। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। মেঘের নেত্রদয় টলমল করছে। আবিরের সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য ছিল। ভয়ে মেঘের হাত পা কাঁপছিল। নিচু দিকে তাকিয়ে কোনো রকমে কথাগুলো বলেছে মেঘ। আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ দীর্ঘ রাত পর্যন্ত টিভি দেখেছে আর আবিরের জন্য অপেক্ষা করেছে। প্রায় 1টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরদিন সকালে আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবেই আবিরের চোখের দিকে তাকায় না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলেই মেঘের সবকিছু গুলিয়ে যাবে। বড়দের কথার মাঝখানে মিম কি একটা কথা বলেছে,
কিন্তু কেউ মিমের কথা কানেই নেয়নি। মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না, যেখানে গুরুত্ব পাবি সেখানেই নিজের মতামত দিবি। মেঘের বিজ্ঞান ন্যায় কথা শুনে মিম আহাম্মকের মতো তাকিয়ে আছে। মেঘের অধিবিদ্যের ন্যায় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, বনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, কেন, তাকে কি করবা? তানভীর ধীর কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, এমনি মিমকে বুঝাচ্ছি। আবিরের আখিজোড়া মেঘের পানে গভীরভাবে অনুবন্ধী হয়ে আছে। মেঘ তানভীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল। মিনহাজের পরিকল্পনায় মেঘ এমনটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডাইরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নিবিড় চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে। আবির আজ অফিসের কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভেতর অদৃশ্য হাওয়া বইছে, হৃদয়ের তোলপাড় চলছে, এসিতে বসেও শরীর ঘামছে। দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিল থেকে মাথা তুলতেই আবিরের অসহায় মুখ দেখে রাকিব ক্রু কুচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? মেঘ ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করতেছে? ডিরেক্ট কিছু বলে না, তবে কেমন জানি ঠেস দিয়ে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করছে হয়তো, তা বোঝার বয়স আমার হয়েছে। তাহলে দুশ্চিন্তা কি নিয়ে করছিস? খোঁচাখুচিটা যদি সিরিয়াল লুপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেদিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করছি। ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করেনি। ঠিকই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, তুই এই বিষয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি, সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলো 1000 বার বলছি, তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনীর কিছুই হতো না। আমি রাগ কন্ট্রোল করতে পারি না জানিস তো। এখন পর্যন্ত যে কয়জনকে নিজের হাতে মেরেছি সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না, গায়ের জোর আলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে আমার তাদের মারতে হয়। মিনহাজদের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটাই করবে না তার কি গ্যারান্টি? তীব্র আক্রোশ থেকে দিব মাইর। কোনো না কোনোভাবে সে কথা মেঘের কানে যাবে, আর মেঘ ভাববে আমি ইচ্ছেকৃত ওর বন্ধুদের মেরেছি, আর তানে তুলকালাম কাণ্ড ঘটাবে। এমনিতে ওর সাথে রাগারাগি শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তানভীর বা আমি তো বলতেই পারতাম, হ্যাঁ পারতি, কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝত। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে 2টা ছেলে বন্ধু হয়েছে, এখন মেঘেকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘ কি এতটাই বোকা যে কিছুই বুঝবে না? তোরা মারলে ছেলেগুলো মেঘেকে ডিটেলসে বলবে, আর কাউকে দিয়ে মারালেও সেটাও বলবে। সবভাবেই দোষ গিয়ে আবির আর তানভীরের উপরই পড়বে। তোর এই সুদূর প্রসারে চিন্তাভাবনার জন্য নিজের মনোবল হারাচ্ছস, দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছস, মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছস, আর এই সুযোগেও ছেলেগুলো না অতি বার বাড়তেছে। আবির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো, কেন আসছিলি? রাকিব সঙ্গে সঙ্গে ফাইলে গিয়ে দিল। বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। অফিস শেষে আবির কিছু স্ট্রিট ফুড আর 2টা আইসক্রিমের বক্স নিয়ে বাসায় আসছে। মেঘ সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল। আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ডাইনিংয়ে রাখতেই মিম আর আদি ছুটে গেল। আবির তীর্যকভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোরও সময় নেই। আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যেই যা আনুক না কেন প্রথম ডাকটা মেঘকেই দেয়, আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদি নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উঁচু স্বরে বলল, আপু নাও। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, দেখছিস না কথা বলছি, এখন আমার এসব খাওয়ার সময় নেই। আবির সিঁড়ি থেকে সে দৃশ্য থেকে রাগে ধপা ধপ্পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকটা মিমকে দিলেও সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লাগছে। মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি। বর্ণারা কারোর সাথে কথা বললেও আবির তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত, অথচ আজ তার ভিন্ন রূপ। আবির চলে যেতেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, এখন খাবো আমি। মিম ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার আবার নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, এই মিম, আমার ভাগ আমায় দিয়ে যা।
মিম মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার এইসব খাওয়ার সময় না? সময় ছিল না, এখন আমার অফুরন্ত সময়, সবগুলো আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে দিয়ে চলে যেতে নিলে মেঘ মিমের হাতে টান দিয়ে মেঘের পাশে বসিয়ে হেসে বলল, রাগ করছোস? সরি বাবু। মিম কিছু বলছে না দেখে মেঘ দু হাতে মিমকে কাতুকুতু দেওয়া শুরু করলো। সহসা মিমের ছোট দেহ কম্পিত হলো, নড়তে নড়তে বলল, আপু ছাড়ো। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতুকুতি সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতি দেয়া থামিয়ে দিয়েছে। দুজন বোন গল্প করতে করতে আবির আর রানা খাবারগুলো খেয়েছে। আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের উরুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের চুলে হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, কি হলো আপু? মেঘ লাজুক হাসলো আর বলল, জানিস আমি একজনের প্রেমে পড়েছি। মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যি? কার? মেঘ দুই হাতে মুখ লিখিয়ে বলল, বলা যাবে মা, প্লিজ আপু বলো। কে? আছে কেউ একজন। পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ। খুব শীঘ্রই বলবো, দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ফিয়ামানিল্লাহ। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ক্রোধে 2 চোখ রক্তাক্ত হয়ে আছে। মনে হচ্ছে শরীরের রক্ত টকবক করে ফুটছে। কপালের 2 পাশের রগ দুটো অবিরাম কাঁপছে। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। ঘণ্টাখানিক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরেই একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খুশগল্পে মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসল। আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে। আবিরকে দেখে মিম নড়ে চড়ে বসল। আবির 2 হাত 2 দিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসেছে। হাতের লোমের ঘোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপাল ঢেকে ভ্রু থেকেও নেমে পড়েছে। চুলের আগা থেকে অবিরত মুক্তার মতো পানির বিন্দু আবিরের টি শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গে কারেন্টের নে শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির নীরের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয়ে হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না যে তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস? মেঘ নিস্তব্ধভাবে বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলে আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি মেঘ, কথা কানে যায় না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। বলেই মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে। মেঘের কথাটা আবিরের মনে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আবির ভ্রু যুগল নাকের গোড়ায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইল। অকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেয়ালে এক প্রকার ছুঁড়ে মারল। শব্দে মেঘের পা সেকেন্ডের জন্য থমকে গেছে। তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে। মিম ফোন নিয়ে নিচে আসছে। ফোন আবিরকে দিতে গিয়ে আবিরের রক্তলাল আঁখি যুগল দেখে ভয়ে ঢোক গিলল। কোনো রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে। আবির সেই যে বেরিয়েছে, সারা রাতেও বাসায় ফেরেনি। মেঘ অপেক্ষা করতে করতে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতে মেঘ থতমত খেয়ে উঠে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল। আবির রুমে নেই দেখেই মেঘের বুক কেঁপে উঠেছে। ভোরবেলায় বাসার বাইরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল 7টা থেকেই মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরলে যেন দেখতে পারে, কিন্তু আবিরের ফেরার নাম গন্ধ নেই। সবাই খেতে বসছে, আবির নেই। দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, আবির কোথায়? উঠেনি? তানভীর গলা খাঁকারি দিয়ে ধীর কণ্ঠে বলল, ভাইয়া রাকিব ভাইয়াদের বাসায়। কেন? অফিসের কাজে গেছিল, রাতে আর ফেরেনি। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, কাজ কাজের জায়গায় থাকবে, তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক? তানভীর আর কিছু বলল না। বড় আব্বুর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না, তার থেকে কথা না বলাই শ্রেয়। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করে বাসা থেকে চলে গেছেন। বাসায় মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানভীর ভাইয়া কাজের কথা বলেছেন। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় মেঘের চোখ ঘুমে টলছে। অর্ধ ঘুমে থেকেই ক্লাসগুলো শেষ করেছে। ক্লাস শেষ হতেই বন্যা শুধালো, কিরে তুই কি রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমাইছি অল্প।
লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল, কি রে বান্ধবী, কি অবস্থা? কি অবস্থা হবে? এর মধ্যে মিনহাজ, তামিম, সাদিয়া, মিষ্টিও আসছে। মেঘ মিরেট কণ্ঠে জানালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। সাদিয়া ভ্রু কুঁচকে বলল, কেন? আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন, সারা রাত বাসায় ফেরেনি। আমি ব্যালকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘ, তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানেই তুলছিস না। আবির ভাইকে তুই চিনিস না? ওরা নাচতাছে আর তুইও তাতে তাল দিচ্ছিস। এখনো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ। পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে। মেঘ কিছু বলার আগে মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, এই বন্যা, তুই থামবি। মেঘ, তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস, বন্যার কথায় কান দিস না। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ। এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না, বুঝলি? সাদিয়াও সন্ধে তাল দিল, হ্যাঁ সত্যিই তো। মেঘ ওনাকে এত পছন্দ করে, উনি কি এসব বুঝে না, নাকি বুঝেও না বুঝার ভাব নেয়? সবটা ক্লিয়ার করা প্রয়োজন। ওনার মনে কি চলে তা জানলে মেঘ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্যা ভরা গলায় বলল, তোরা বোঝার চেষ্টা কর। মেঘ তোদের মতো এত বুঝতার আর স্ট্রং না। উল্টাপাল্টা আচরণ করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে। মিনহাজ রাগী স্বরে বলল, কোন অধিকারে মারবে? কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? মেঘ, তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি, বুঝলি? বন্যা উপহাসের স্বরে বলল, তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছি। তুই আবির ভাইয়া সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। মেঘ, তুই ওনাকে চিনিস, প্লিজ আমার কথা মান। ওদের মতো করে এমন কাজ করিস না প্লিজ। মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো। একদিকে বন্যা বারণ করছে, অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করছে একদম ঠিক করছে। অন্যদিকে আবির ভাই রাগে বাসা থেকে চলে গেছেন। মেঘ এখন কি করবে? মিনহাজ ফটাফট বলা শুরু করলো, দেখ মেঘ, উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছেন, মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই ভাব, বন্যার কথা মেনে এভাবেই চলবি, নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা শুনবি? মেঘ বোকার মতো তাকিয়ে আছে। লিজা পুনরায় বলল, তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে, আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য কারোর সাথে সম্পর্কে যাবি। প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দিব, তবুও ওনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় 1 ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে। বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না, মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে। অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে। মেঘরা যেতে যেতে আরো কিছুক্ষণ মেঘকে বুঝালো, কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না। মেঘের মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা, সেটা যে কোনো মূল্যেই হোক। মেঘরা চলে যেতেই তামিম মিনহাজকে প্রশ্ন করল, তোর মনে কি চলছে বলতো? কেন তুই মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে? কাহিনী কি? মিনহাজ গলা খাঁভারি দিয়ে বলল, আমি মেঘকে পছন্দ করি, ওর প্রতি বেধক অনুভূতিও আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই। ওর মস্তিষ্কে আবির ভাইয়া ছাড়া কিছুই নেই। এ অবস্থায় আমি যত চেষ্টাই করি ওর মনে আমার জায়গা করতে পারবো না। দেখলি তো, আবির ভাই আমায় ব্লক দিয়েছে, সেই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল। এ অবস্থায় আমি কোনো কিছু আশাই করতে পারি না। তামিম বিস্ময়ের সময় তো তাকিয়ে বলল, তাহলে তুই তোর অনুভূতি কুরবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস? মিনহাজ রাশভারী কণ্ঠে পুনরায় বলল, হতে পারে তাই, আবার উল্টোটাও হতে পারে। যেমন? মিনহাজ লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করল, দেখ, মেঘ প্রায় 9 মাস যাবৎ আবির ভাইয়াকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় 4-5 মাসের। তার মানে আমাদের সাথে পরিচয়ের আরও 4-5 মাস আগে থেকে মেঘ ওনাকে পছন্দ করে। মেঘ যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে। সেখানে উনি তো এক বাড়িতেই থাকেন। এই 9 মাসেও কি উনি মেঘকে খেয়াল করেননি? অবশ্যই করেছেন, এবং মেঘের অনুভূতিও বুঝেছেন, তবে প্রকাশ করছেন না। কেন? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে, উনি তার সাথে কমিটেড। আবার মেঘের প্রতিও ওনার সফট কর্নার আছে। এজন্য আমি মেঘের মাধ্যমে আবির ভাইয়াকে উস্কাচ্ছি। এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স আবির ভাই রেগে মেঘের উপর রিয়েক্ট করলে
মেঘ আমাকেই বলতে আসবে, তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ঢোক গিলে বলল, ভাবতে অবাক লাগছে, তুই আমার বন্ধু, এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? মিনহাজ খিক খিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই বলছিলি ওনারা ইচ্ছেকৃত ওনাদের অবস্থান বোঝাতে আমাদের মেঘের বার্থডেতে ডেকেছিল। আবির ভাইয়া প্ল্যান করতে পারলে আমি কেন পারবো না? আর যদি আবির ভাই মেঘকে ভালোবাসি বলে দেন তখন কি করবি? তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো। তবু বিষয়টার সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত। আবিরকে এড়িয়ে চলা, আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা, ইচ্ছেকৃত খোঁচানো সবই চালাচ্ছে। আবির দু একবার মেঘের সঙ্গে কথাও বলতে চেয়েছে, কিন্তু মেঘের ব্যস্ততা আর পাত্তা না দেয়ায় আবির আর কিছু বলেনি। মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে। তানভীর আজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত। সকালে না খেয়ে বেরিয়েছিল। আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসের কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল। ইদানিং মেঘের অরুণচণ্ডী চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেও তার প্রভাব পড়ছে। মিটিং গত সপ্তাহে হওয়ার কথা, আবির সেটা পিছাতে পিছাতে আজ পর্যন্ত টেনে এনেছে। আব্বু চাচুর সামনে স্ট্রংভাবে কাজ করলেও নিজের অফিসে এসেই সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিয়েছে। নিজের রুম ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে। রাসেল দুপুর পর্যন্ত অফিস করেছে। আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই দুপুরের দিকে চলে গেছে। প্রায় 2 ঘন্টা আবিরদের মিটিং চলল। মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেটে থেকে ফোন বের করতেই দেখল রাসেল 10 বার কল দিয়েছে। রাকিব কল ব্যাক করতেই রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল, ওই আবির কই? আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল। কেন, কি হয়েছে? তুই আবিরকে বল। বেলি রাসেল কল কেটে দিয়েছে। রাকিব আবিরকে বলা মাত্র আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেলের মেসেজ আসছে, সাথে ছবিও। ছবিতে চাপ দিতেই দেখল মিনহাজ বেশ কয়েকটা লাল গোলা ভরো হাঁটু গিড়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছে। মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বন্যা, মিষ্টি, সাদিয়া, লিজা, তামিম সবাই পাশে দাঁড়ানো। ছবিটা দেখা মাত্র আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। রাকিব ক্লায়েন্টসদের সাথে কথা বলে ব্যস্ত। আবির কয়েক মুহূর্তের মধ্যেই বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনেই দ্রুত পৌঁছালো সেখানে। মেঘদের কাছাকাছি গিয়ে বাইকের ব্রেক কষল। মেঘরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল। মিনহাজের হাতে এখনো একগুচ্ছ লাল গোলাপ। রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরেই বসেছিল। আবির মেঘদের কাছে আসতেই সবাই মাথা উঁচু তাকালো। চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো। মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে। সহসা হৃৎপিণ্ডের ধুকপুককানি বেড়ে গেছে, সাথে মনের ভেতরে খুচকুচ লেগেই আছে। আবির চোখ বুজে দীর্ঘ শ্বাস ছেড়ে 2 কদম এগিয়ে মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ কিছুক্ষণ আহমকের মতো চেয়েই রইল, কিচ্ছু বলল না। আবির প্রখর নেত্রে মেঘের চোখের দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে প্রশ্ন করল, এখানে কেন আসছিস? মেঘের অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দিতে। আবির পুনরায় প্রশ্ন করল, শুধুই আড্ডা দিতে? জি। মেঘের কণ্ঠস্বরে নিরুত্তাপ ভাব দেখে আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বারবার চোখে সেই ছবিটাই ভাসছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি কথা বল মেঘ। মেঘ নিরুত্তর। মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, মেঘ কিছু বলবেন না। আবির ঘাড় ফিরিয়ে রক্তাভ চোখে তাকালো মিনহাজের দিকে। কণ্ঠে অগ্নি ধেরে হুঙ্কার দিয়ে উঠল, স্টপ ইউর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি। আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে। আবিরের লাল চোখ জোড়া দেখে মিনহাজ দৃষ্টি নামিয়ে নিল। বন্যা সহ সবাই মাটির দিকে তাকিয়ে আছে। আবিরের হুঙ্কারে ভয়ে সবকটা কাঁপছে। ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু ভিতরের ক্রোধের কাছে হার মানতে বাধ্য হলো। আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। তীর তীর করে কাঁপছে ঠোঁট। বুকের ভেতর হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, ভয় ঢোক গিলছে। আবির মেঘের চোখে চোখ রেখে কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, তুই ওই ছেলেকে পছন্দ করিস, হ্যাঁ কি না? মেঘ নিরেট দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। বারবার ঢোক গিলছে, কিছু বলতে পারছে না। মেঘ সহসা তাকালো ওদের দিকে। মিষ্টিরা চোখের ইশারায় দিয়ে হ্যাঁ বলতে বলল। আবির ভাইয়ের মনের কথা জানার এর চেয়ে উত্তম উপায় আর নেই। মেঘের শ্বাস আটকে যাচ্ছে, শ্বাসনালীতে তুফান চলছে। কি করে বলবে এত বড় মিথ্যেটা? আবির মেঘের বাহুতে চেপে ধরে বাজখাই কণ্ঠে চিৎকার করল, তাকায় দিকে। মেঘের দেহ আবারও কুম্পিত হলো। সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে। রক্তাবু 2 চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। সে আগুনে মেঘের হৃদয় পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। মিনহাজদের শেখানো প্রতিটা কথা মেঘের মাথায় ঘুরছে। আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে। মেঘ ঢোক গিলে ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ
আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে। কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল। কপাল ঘামছে। আবির হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল। রাসেল আবিরকে থামানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই। আবির চলে গেছে। মেঘ অকস্মাৎ মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে। আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন, ভেতরের কম্পনের কাছে সব হার মানতে বাধ্য। মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে আছে। মিষ্টিটা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছেটাচ্ছে। এর মধ্যে রাকিব আসছে। আবির কল না ধরে রাকিব রাসেলকে কল দিয়েছিল। রাসেল সবটা বলে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটি দিয়ে রওনা দিয়েছে। তানভীরকেও সব জানিয়েছে। রাকিব বাইক থামিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আবির কোথায়? আবির চলে গেছে। কোথায় জানি না। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই ওকে আটকাতে পারলি না? ও কি আমার কথা শোনার মানুষ? চেষ্টা তো করেছি। ওদের কথোপকথনের মধ্যে তানভীর বাইক থেকে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায়? রাকিব মৃদু স্বরে বলল, ও বাইক নিয়ে চলে গেছে। কোথায় জানি না। তানভীর আগ পাছ না ভেবে মিনহাজকে এলোপাতারে মায়ের শুরু করলো। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছু মায়ের পড়ে। রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তানভীরকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো। দুজনে মিলেও তানভীরকে আটকে রাখতে পারছে না। মায়ের ছুটে মিনহাজের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে। মিনহাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রাকিব রাসেল তানভীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তুই মেঘকে নিয়ে বাসায় যা। তানভীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল, তানভীর মেঘকে কিছু বলবি না, চুপচাপ বাসায় নিয়ে যা। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে। ঘুরে যেতে নিলেই ফুলগুলোর দিকে তানভীরের নজর পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের জুতা দিয়ে টকটকে গাল গোলাপগুলো পিষে ফেলেছে। মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখল। কেউ চোখ তুলে তানভীরের মুখের দিকে তাকাতে পারছে না। তানভীর বাইকের কাছে যেতে যেতে মিনহাজদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম। তানভীর বাইকে স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, উঠ। রাকিব আবারও বলল, মেঘকে চুপচাপ বাসায় নামায় দিবি, রাগ দেখাবি না বললাম। তানভীর মিনহাজদের দিকে একবার তাকালো। গম্ভীর কণ্ঠে রাকিবের উপর চেঁচিয়ে উঠল, আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হয় লাশ গুম করার ব্যবস্থা করো, আমি আসছি। আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরই আবির ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়ার লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একবারের জন্য কথা শুনলি না। ওরা একসঙ্গে বলল, সরি দোস্ত। রাকিব মিনহাজার তামিমের দিকে তাকিয়েও দেখছে না। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকিয়েছিল রাকিব, না হয় তানভীরের সাথে সাথে রাকিবও দুটাকে পিটাইত। ওদের প্রতি প্রায় 5 মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে। রাকিবের কলিজার বন্ধু আবির। আবিরের সবকিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমনি আবিরও তাই। ছোটবেলা থেকেই ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায়, অথচ ওদের মধ্যে এমন সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয়। দুজন মিলে ওই ছেলেকে মারে। কলেজ জীবনের রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরে সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো, দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলত। পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হওয়ায় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল। এখনও কলেজের অনেক বন্ধুরও রাকিবকে লিডার বলে ডাকে। রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে। এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজার তামিমকে চলে যেতে বলল, কারণ তানভীর যদি বাইচান্স আবার এখানে আসে আর মিনহাজদের সামনে পায়, তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না। তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পরে বিষয়টা খেয়াল করেছে, তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল, তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল, তোমরা যাও এখন। রাকিবের রাগী স্বর শুনে ওরাও মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়েই চলে গেছে। একটা কথাও বলেনি। রাকিবরা প্রায় 1 ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে, অথচ আবির একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়েই মেঘকে কল দিল। মেঘ রিসিভ করতেই বলল, কিরে তুই ঠিক আছিস? মেঘ মৃদু স্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। তুই আবির ভাইকে কল দে, আমার ভয় লাগতেছে। এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পরও তো একটু ভয় লাগলো না।
আমি এখন কি করব? আবির ভাইয়াকে কল দে, আর কিছু করতে হবে না। উনি কি কল ধরবেন? ধরবেন কিনা সেটা দিলেই বুঝবি। আমি পারবো না, ভয় লাগতেছে। আরেকটা কথা বললে তো খবর আছে, বলে দিলাম। মিনহাজ মিষ্টিদের কথায় লাফানির সময় ভয় ডর কোথায় ছিল তোর? আচ্ছা, দিচ্ছি কল। বন্যার কল কেটেই মেঘ আবিরের নাম্বার বের করল। ভয়ে বুক কাঁপছে অবিরাম। 5 মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করল। আবিরের ফোন বন্ধ পেয়ে আতকে উঠল মেঘ। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানভীর এদিকে মেঘের একাধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্ক বিজি বলছে, আবার বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজই প্রথম আবিরের ফোন বন্ধ। মেঘ রাগের চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামল। ভয়ে ভয়ে কল করল তানভীরকে। তানভীর কল রিসিভ করতেই মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছ ভাইয়া? তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, না, বাসায় আপাতত কিছু বলিস না। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনও আবিরের কোনো খবর নেই। আজ বাসায় তেমন মানুষও নেই। মিমের নানু খুব অসুস্থ, তাই মিমরা 2 দিন হলো ওদের নানুবাড়িতে গেছে। ইকবাল খান মিমদের নিয়ে নানুবাড়িতে গেছেন, এখনও বাসায় আসেননি। হালিমা খান আর মালিহা খান বাসায় আছেন। আলী আহমেদ খান অফিসে। মোজাম্মেল খান আজ সকালে রাজশাহী গেছেন। মেঘ উপর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে। মেঘের বর্তমান বয়সটা দোষের। এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না। আবির ভাইয়ার প্রতি বেধক আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষায় যে যা বলেছে সব শুনেছে। নিজের করা ভুলের জন্য এখন খুব প্রস্তাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু আবিরের কোনো হদিশ নেই। আলী আহমেদ খান 7টার দিকে বাসায় ফিরেছেন। আলী আহমেদ খান নিজেও আবিরকে 2-3 বার কল দিয়েছেন। আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিহা খানকে শুধালেন, আবির কি বাসায় আসছে? এখনো আসেনি। ওর ফোন বন্ধ কেন? তোমার সাথে কথা হয়েছে? না, হয়তো ফোনের চার্জ শেষ। তুমি দুশ্চিন্তা করো না। আলী আহমেদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন। একটু পর মেঘের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করল না, দ্বিতীয়বার রিসিভ করতেই ওপাশ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, আবির, কোথায় তুই? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মেঘ। মেঘ, আমি তোমার রাকিব ভাইয়া। জি ভাইয়া, চিনতে পারছি। রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, আবির কি বাসায় গেছে? মেঘ আকুল স্বরে বলল, এখনো আসেনি। উনি কোথায় আছে ভাইয়া? রাকিব তটস্থ হয়ে বলল, আবির বাসায় যায়নি? তাহলে এই নাম্বার? এটা আমার নাম্বার, ভাইয়ার সিমটা আমায় দিয়েছিল। রাকিব শান্ত স্বরে বলল, ও, আমি জানতাম না, সরি। আসলে এই সিমটা আগে আবির ইউজ করত। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। পরে নতুন সিম নিয়েছে। এত বছর যাবৎ নতুন সিমগুলোতেই যোগাযোগ করে আসছি। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমায় দিয়ে দিছে? মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে। প্রায় 2-3 বছর যাবৎ মেঘ এই সিম ইউজ করছে। ভেবেছে তানভীরের সিম, তাই তেমন মাথাও ঘামায়নি। অথচ এই সিম আবির ভাইয়ের। এক মুহূর্তেই মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটাও তোলা হয়েছিল, অথচ মেঘের সব কিছু জুড়িয়ে আবিরের স্মৃতি জুড়িয়ে আছে। আবির ভাই তাকে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মেঘ করুণ স্বরে বলল, ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। অবশ্যই, রাখছে। রাকিব কল কেটে দিতে মেঘ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে। নিজের উপর এত রাগ হচ্ছে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফ্লোরে বসে 2 হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অবিচ্ছিন্নভাবে কেঁদেই চলেছে। রাত প্রায় 9টার পর তানভীর হঠাৎ হালিমা খানকে কল দিল। তানভীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন। তানভীর কল কাটতেই হালিমা খান ছুটে গেলেন মালিহা খানের কাছে। মেঘকে অবিরত ডাকতে লাগলেন। মেঘ চোখ মুছে বেলকুনিতে আসতেই দেখল বড় আব্বু, বড় আম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মেঘ, তাড়াতাড়ি আয়, আমাদের বের হতে হবে। কোথায়? তুই আয় আগে। মেঘ দ্রুত নেমে আসলো। হালিমা খান বাসা তালা দিয়ে গাড়িতে বসলেন। মালিয়া খান শীতল কণ্ঠে শুধালো, কে অসুস্থ বললে না তো? মেঘের বুকটা ছ্যাঁত করে উঠল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ফোনটাও বাসায় ফেলে আসছে। আবির ভাইয়ার খোঁজ পায়নি এখনো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কথা বেরোচ্ছে না গলা দিয়ে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হাসপাতালে গিয়ে দেখি।
মালিয়া খান আর্তনাদ করে উঠলেন, আমাদের কারো কিছু হয়েছে? হালিমা খান তানভীরকে কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিয়েছে। মালিয়া খানের কোনো কথার উত্তর দেননি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে 10টার উপরে বেজে গেছে। হাসপাতালের সামনেই রাকিব দাঁড়িয়েছিল। সবাই নামতেই রাকিব রাস্তা দেখিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। মেঘ হাঁটছে ঠিকই, তবে হাঁটায় কোনো গতি নেই। অক্লিষ্ট আঁকিতে মেঘ রাকিব ভাইয়াকে দেখছে। রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা। মেঘের পা চলছে না, ফলে হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। কোনো রকমে ওদের পেছন পেছনে একটা রুমের দরজা পর্যন্ত এসেই সবাই থমকে দাঁড়ালো। প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা। আবিরকে এই অবস্থায় দেখে ছুটে গিয়ে মালিহা খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন। আলী আহমেদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে নজর দিলেন। তারপর ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন, কি হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আলী আহমেদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, বাইক কেনার সময় বলছিলাম, একবারের জন্য আমার কথা মানল না। আলী আহমেদ খান আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, তনবীর কোথায়? রাকিব আস্তে করে বলল, ইম্পর্টেন্ট কাজে গেছে, চলে আসবে। ওর কেমন ইম্পর্টেন্ট কাজ? রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ছে না। মেঘের অবিক্ষিপ্ত আঁখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে আছে। হালিমা খান, মালিহা খান অঝরে কেঁদেই চলেছেন, কিন্তু মেঘের চোখে এক ফোঁটা পানি নেই। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, নেই কোনো অনুভূতি। তানভীর হালিমা খানকে ফোন করে আগেই সবটা জানিয়েছিল। তানভীর হালিমা খানকে শক্ত থেকে মেঘসহ বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আসতে বলছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। আবিরের জ্ঞান ফিরছে না, ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ায় ঘন্টা কয়েক সময় লাগবে। আপাতত হাসপাতালই রাখতে বলেছেন। এর মধ্যে তানভীর আসছে। হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দু হাতে, পায়েও, গায়েও রক্ত লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে, আর কিছু দাগ এখনও ভেজা। অ্যাক্সিডেন্টের খবর শুনে তানভীর সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল। তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে। হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকেই উপস্থিত ছিল। রাকিব আর তানভীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্র তানভীর এই অবস্থাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে। রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসছে। তানভীর রুমে ঢুকতেই আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, কোথায় ছিলে? তানভীর শার্টের হাতার ফুল খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, কাজ ছিল। তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ? তানভীর রাগী স্বরে বলল, হতেই পারে। তানভীর হালিমা খানকে আগে বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমেদ খান পাশে একটা চেয়ারে দুহাতে মাথা চেপে ধরে বসে আছেন। একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারেন না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন। আলী আহমেদ খান ফোন রিসিভ করতে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাইজান কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? কেমন আর থাকবে, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে? আবির? হ্যাঁ।